হ্যালো এভরিওয়ান। আজ 8 ফেব্রুয়ারি। চলুন 8 ফেব্রুয়ারির প্রথম আলো পত্রিকার গুরুত্বপূর্ণ নিউজ বা তথ্যগুলো বা আর্টিকেলগুলো পড়া যাক। প্রথম আলো প্রথম দুই তিন পাতায় আমরা গুরুত্বপূর্ণ কিছু পাচ্ছি না। এখন অভিমত বিশ্লেষণে একটি আর্টিকেল পেয়েছিলাম যেটা আমাদের পড়াশোনায় কাজে লাগবে, যে মিয়ানমারের নির্বাচন শেষে যে রাজনৈতিক মোড় বদল হচ্ছে, অর্থাৎ মিয়ানমারেও এখন বর্তমানে নির্বাচন চলছে। আর্টিকেলটি লিখেছেন আলতাফ পারভেজ স্যার। চলুন পড়া যাক এখানে কে কে আছে গুরুত্বপূর্ণ কিছু। আচ্ছা, এখানে তাতমা দ নামে একটি পরিচিত দেশটির সশস্ত্র বাহিনী দেশব্যাপী গেরিলা প্রতিরোধ দমনে যে নতুন অভিযানে নামবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ তাতমা দ হচ্ছে মিয়ানমারের সশস্ত্র বাহিনী। ওকে, তাতমা দ। আর নির্বাচন নিয়ে কিছু কথা রয়েছে এখানে, যে গত 8 দশক সামরিক ছত্রছায়াতেই কিন্তু আছে আমাদের পার্শ্ববর্তী দেশ বা প্রতিবেশী মিয়ানমার। আর তাতমা দ এর ধরপাকড়ের মুখে তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি, যেটা অং সান সুচির দল, তার কোনো কিন্তু অস্তিত্ব বর্তমানে নেই বলা চলে। চলমান সামরিক শাসনকে কিছুটা বেসামরিক আবরণ দিতেই সম্প্রতি নির্বাচন দেন জান্তার প্রধান জেনারেল মিং অং লাই। আর নির্বাচনের আগে সামরিক শাসনের বিরোধিতাকারী রাজনৈতিক দলগুলোর নিবন্ধনও বাতিল করে নেওয়া হয়। তাই দেখা যাক এখন নির্বাচিত সরকার প্রধান বা নির্বাচিত সরকার কে হতে যাচ্ছে। তার আগে বর্তমান সংবিধান অনুযায়ী যে কোনো বেসামরিক সরকারি স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও সীমান্ত বিষয়ক মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীর হাতেই থাকে এবং পার্লামেন্টের উভয় কক্ষে 25% আসন থাকে সশস্ত্র বাহিনীর জন্য সংরক্ষিত। এটি হচ্ছে মিয়ানমারের সংবিধানের নিয়ম। এখন যে দলটি নির্বাচন শেষে সরকার গঠন করতে যাচ্ছে সেটা হচ্ছে ইউএসডিপি বা ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। এই দলটিও কিন্তু 2010 সালে সাবেক জেনারেলদের মাধ্যমে গঠিত। সে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে যে মিয়ানমারের বর্তমান নির্বাচন হওয়ার পর মিয়ানমারে কোন নতুন দল গঠন করতে যাচ্ছে সরকার, যে ইউএসডিপি, ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। এছাড়া এখানে আর গুরুত্বপূর্ণ কিছু আমি পাইনি, আপনারা চাইলে পুরোটা পড়ে নিতে পারেন। আচ্ছা, এখানে মুক্তিযুদ্ধের ইতিহাসে নিবিড়ভাবে জড়িয়ে আছে মার্ক টার্লি নামে এক সাংবাদিক, যিনি বিবিসির একজন সাংবাদিক ছিলেন। মার্ক টার্লি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছেন। তিনি বাংলাদেশের মানুষের আপনজনে পরিণত হয়েছিলেন। সাংবাদিকতায় তিনি স্বর্ণযুগের প্রতিনিধি, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি অনুপ্রেরণার উৎস। চাইলে এটি পড়ে নিতে পারেন। এটি মার্ক টার্লিকে স্মরণ করে রাখা একটা অনুষ্ঠান। আচ্ছা, মতামতে শহীদ হাদির নাম যেন ক্ষমতার অঙ্ক না হয়, এটা চাইলে পড়ে নিতে পারেন। রাজনীতি এবং নির্বাচন। আমরা এখানে পড়ব অর্থনীতি বিষয়ক একটি আর্টিকেল, যেটা লিখেছেন ফাহমিদা খাতুন, যিনি সেন্টার ফর পলিসি ডায়ালগের এক্সিকিউটিভ ডিরেক্টর বা নির্বাহী পরিচালক। তিনি বলেছেন, দুর্বল রাজস্ব আহরণ ও উচ্চ সরকারি দায়দানের কারণে সরকারের আর্থিক পরিসর সংকুচিত হয়েছে। যে দুর্বল রাজস্ব আহরণ এবং সরকারি দায়দানের কারণে সরকারের আর্থিক পরিসর সংকুচিত হয়েছে বা আর্থিক এই ক্ষমতা কমে গিয়েছে। অথচ উন্নয়ন ব্যয়, সামাজিক সুরক্ষা, ঋণ পরিশোধ, প্রাতিষ্ঠানিক সংস্কার ইত্যাদি ক্ষেত্রে সরকারি তহবিলের চাহিদা অনেক। অর্থনৈতিক চ্যালেঞ্জের কেন্দ্রে রয়েছে উদ্বেগজনকভাবে নিম্ন কর জিডিপি অনুপাত। এখন এখানে প্রশ্ন হচ্ছে, তাহলে কর জিডিপি অনুপাতটা কী, আর নিম্ন হলেই বা দোষের কী? তো এটার জন্য আমি একটু তথ্য কালেক্ট করে রেখেছি। দেখা যাক যে কর জিডিপি অনুপাতটা হচ্ছে একটি দেশের মোট দেশজ উৎপাদন বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপির তুলনায় সরকার কত শতাংশ রাজস্ব কর হিসেবে সংগ্রহ করেছে তার একটি পরিমাপ বা অনুপাত। এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, কর আদায়ের কার্যকারিতা নির্দেশ করে। অর্থনৈতিক সক্ষমতা এবং কর আদায়ের কার্যকারিতা নির্দেশ করে। অনুপাতটি যদি বেশি হয় তাহলে উন্নত কর প্রশাসন বোঝায়, আর অন্যদিকে যদি কম অনুপাত হয় তাহলে তার দুর্বল এবং অনুন্নত কর কাঠামোর লক্ষণ। সো আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 2023-24 সালে ছিল 7.38%। বেশি ছিল, যেটা আমাদের উন্নত
বা একটি সবল অর্থনীতির বা সবল কর কাঠামোর প্রতীকী ছিল। কিন্তু বর্তমানে 2024-25 সালের ট্যাক্স জিডিপির রেশিও 6.8%, যা কম অনুপাত। এই কম অনুপাতটি দুর্বল বা অনুন্নত কর কাঠামোর প্রতিচ্ছবি। আবার আর্টিকেলটি দেখে আসা যাক। যে এটি রাজস্ব ব্যবস্থার গভীর কাঠামোগত দুর্বলতাকেই প্রতিফলিত করে যে নিম্ন কর জিডিপি রেশিও একটু সবসময় একটু উচ্চ রাখতে হয়, তাহলে সেটা দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বা বৈদেশিক বিনিয়োগ সব কিছুকে প্রভাবিত করে, ভালোভাবে পজিটিভলি প্রভাবিত করে উচ্চ কর জিডিপি রেশিও। আচ্ছা, আগামী বছরগুলোর ব্যয় চাপ আরও তীব্রতর হবে। আগামী বছরগুলোতে ব্যয়ের চাপ কি আরও তীব্রতর হবে। এখন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে বা বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে বকেয়া 20,000 কোটি টাকা বিল পরিশোধ করতে হবে। এছাড়াও যে আমাদের রিসেন্টলি ইউনিয়ন ইসলামী ব্যাংক, সমৃদ্ধ ইসলামী ব্যাংক গঠিত হয়েছে, সেখানেও 20,000 কোটি টাকার মূলধন দেওয়ার কথা বলা হয়েছে সরকারের। এছাড়া একটি বড় চ্যালেঞ্জ হলো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন, যা সরকারি কর্মচারীদের বেতন 100 থেকে 142% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং হবে। আচ্ছা, এই আভ্যন্তরীণ চাপের সঙ্গে বাহ্যিক দুর্বলতাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। 2024 সালের 31 জুলাই, অর্থাৎ জুলাই 2024 আমাদের রিজার্ভ ছিল $20.49 বিলিয়ন। তা জানুয়ারি 2026 এসে বেড়ে দাঁড়িয়েছে $28.68 বিলিয়ন। কিন্তু তা সত্ত্বেও বাড়তে থাকা আমদানি, ব্যয় এবং বৈদেশিক ঋণ পরিশোধের জন্য যথেষ্ট স্বস্তিদায়ক নয়। রিজার্ভ বাড়লেও আমাদের যেহেতু ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তো সেটার সাথে এটা মোটেও আমাদের জন্য স্বস্তিকর নয় বা আশাব্যঞ্জক নয় বর্তমান সময়ের প্রেক্ষিতে। 2025-26 অর্থবছরের জুলাই-নভেম্বরে প্রবাসী আয় 17.07% বেড়েছে। 17.07% বেড়েছে, প্রবাসী আয় বেড়েছে 17.07%। আচ্ছা, অভ্যন্তরীণ ঋণও কিন্তু দুই দিকে ধারালো তলোয়ার হয়ে উঠেছে। আমাদের ভেতরে যে ঋণগুলো রয়েছে দেশের অভ্যন্তরে, এটি দুই দিকে ধারালো তলোয়ার। যে ঋণ দিচ্ছে তার জন্য একটি বিপজ্জনক, যে ঋণ গ্রহণ করছে তার জন্য একটি বিপজ্জনক একটি পরিবেশের সৃষ্টি করছে। আচ্ছা, 2025-26 অর্থবছরের জুলাই-নভেম্বরের সময় মূল বাজেট বরাদ্দের বিপরীতে এডিবি বাস্তবায়নের হার ছিল মাত্র 11.5%, যা গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন। তো এডিবি বাস্তবায়ন কিন্তু উচ্চ হলে দেশের উৎপাদনশীল খাতগুলো আরও প্রভাবিত হয় পজিটিভলি। এছাড়াও আর্থিক ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি ও গুণগত মান উন্নয়ন। একদিকে আমাদের অপচয়মূলক ও অগ্রাধিকারহীন ব্যয় বন্ধ করতে হবে। যেসব দিকে অপচয় হচ্ছে এবং অগ্রাধিকারহীন, মানে যেগুলো গুরুত্বের শেষের দিকে রয়েছে, সেগুলোকে প্রাধান্য দেওয়া যাবে না। অন্যদিকে স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে অর্থায়ন করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ধাপ একটি দেশের সার্বিক উন্নয়নে এর পরিচায়ক, নির্ধারক। দারিদ্র্য, ক্ষুধা, স্বাস্থ্য, শিক্ষা, সমতা, এগুলো এই 5টি ধাপ কি, এই 5টি পয়েন্ট কিন্তু এসডিজির প্রথম 5টি পয়েন্ট। দারিদ্র্য, ক্ষুধা, স্বাস্থ্য, শিক্ষা, সমতা। 5টি পয়েন্টের মধ্যে 5টি পয়েন্টের মধ্যে 2টি পয়েন্টই কিন্তু স্বাস্থ্য এবং শিক্ষা রিলেটেড। আচ্ছা, রাজনৈতিক নেতৃত্বকে আর্থিক শৃঙ্খলার সংস্কৃতি গড়ে তুলতে হবে। করমুক্ত বিলাসবহুল গাড়ি বা সংসদ সদস্য মন্ত্রীদের অতিরিক্ত সুযোগ সুবিধার মতো সরকারি সম্পদের অপব্যবহার জনআস্থাকে ক্ষুণ্ণ করেছে। আমাদের পরবর্তী সরকার যারা আসবেন, তাদেরকে এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারা জনগণের প্রতিনিধি। বিলাসী জীবনযাপনের জন্য তারা বিলাসী জীবনযাপনে অভ্যস্ত থাকলেও বর্তমান সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করবে বা একটা অঞ্চলের প্রতিনিধিত্ব করবে, তাদেরকে সেভাবে চলাফেরা করতে হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার পুনর্বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, এছাড়াও হাসপাতালের মৌলিক সরঞ্জামের অভাব রয়েছে, বিদ্যালয়ে অতিরিক্ত ভিড়, সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপর বাড়তি চাপ রয়েছে আমাদের সরকারের। খোলা বাজারে পণ্য, যেটাকে OMS বা ওপেন মার্কেট সেল বলা হচ্ছে,
এই কর্মসূচিতে স্বল্প মূল্যের প্রস্তাবিত দীর্ঘ লাইন এই কঠিন বাস্তবতায় এমন অপচয়মূলক ব্যয় অর্থনৈতিকভাবে অযৌক্তিক এবং নৈতিকভাবে লজ্জাজনক। তো বর্তমান দেশের পরিস্থিতিতে আমাদের বিবেচনায় রাখতে হবে যে আমরা কোনটা আগে করব। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবো আগে, না শিক্ষার দিকে, নাকি বিলাসবহুল পণ্যের দিকে। আচ্ছা, রাজস্ব সংহতির জন্য নতুন সরকারকে নেতৃত্ব পর্যায়ে কৃচ্ছ সাধনে অগ্রাধিকার দিতে হবে। কৃচ্ছ সাধনতা কৃপণতা গ্রহণ করতে হবে। ব্যয় দক্ষতা বাড়াতে জবাবদিহি জোরদার করা জরুরি। সরকারি তহবিল ব্যবহারে সংসদীয় নজরদারি শক্তিশালী করতে হবে এবং বাজেট বাস্তবায়নের তথ্য নিয়মিত প্রকাশ করলে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত এবং অপব্যবহার রোধ করা যায়। আচ্ছা, দেখি কনক্লুশন বা উপসংহার কীভাবে টেনেছেন উনি। বার্ষিক বাজেট প্রণয়নের ভিত্তি হওয়া উচিত মধ্যমেয়াদী আর্থিক পরিকল্পনা। মধ্যমেয়াদী, যেটা বেশি দীর্ঘমেয়াদী হবে না। মধ্যমেয়াদী হলে একটি নির্বাচিত সরকার তার একটা টেনিওরের মধ্যে সেটি সম্পন্ন করার যথেষ্ট সুযোগ সুবিধা লাভ করেন। যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে সেটা কিন্তু পূরণ করা সম্ভব হয় না, এবং পরবর্তীতে যদি পরবর্তী নির্বাচনে তিনি বা তারা যদি জয়লাভ না করেন, তাহলে তাদের পক্ষে সেই বাজেট প্রণয়ন অর্ধ বাজেট প্রণয়ন অসম্ভব থেকে যায়। স্বল্পমেয়াদী দৃষ্টিভঙ্গির কারণে ভবিষ্যৎ দায় এবং ঝুঁকি প্রায় উপেক্ষিতই থেকে যায়। এই জটিল আর্থিক রূপান্তর কতটা দক্ষতার সঙ্গে সামাল দিতে পারবে তার উপরে নতুন সরকারের সাফল্য নির্ভর করবে। আচ্ছা, এর পরবর্তীতে এই যে অ্যাপস্টিন কেলেঙ্কারি, এটা আমরা চাইতে পড়ে নিতে পারেন। এছাড়া রয়েছে অর্থ বাণিজ্য পাতায় আমি একটি আর্টিকেল পেয়েছি যে প্রথমত নিজস্ব প্রতিবেদকের দ্বারা করা, যে বেসরকারি খাতে ঋণের সর্বনিম্ন প্রবৃদ্ধি, যেটা 20 বছরে সর্বনিম্ন, যেটা টার্গেট করা হয়েছিল 7 ওকে 7.2 যেটা টার্গেট করা হয়েছিল, সে টার্গেট পূরণ হয়নি, সেটা হয়েছে 6.10। তো বাংলাদেশ ব্যাংকের তথ্য কী বলছে যে রাজনৈতিক টানাপোড়েনে দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির গতি আরও কমে গেছে, যে অর্থাৎ 20 বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 6.10%, 6.10%। এখন বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ার অর্থ হলো বিনিয়োগ হচ্ছে না। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়া মানে কি, যে বিনিয়োগ হচ্ছে না। আর বিনিয়োগ না হয় কি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে যে ঋণের স্থিতি দাঁড়িয়েছে 17,88,000 কোটি টাকা। 2026 সালের ডিসেম্বরে শেষে যা ছিল 16,85,271 কোটি টাকা। এখন এক বছরে ঋণ বেড়েছে 1,02,753 কোটি টাকা বা 6.10%। এখন কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতিতে ডিসেম্বর পর্যন্ত ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 7.2, এটা আমি আগে বললাম যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 7.2%, কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ হয়নি। এখন ব্যাংকের ও ব্যবসায়ীদের মধ্যে ঋণের চাহিদা কমে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ কাজ করছে। এর মধ্যে অন্যতম হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেনামে ঋণ বন্ধ হয়ে যাওয়া। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীরা নতুন করে ঋণ পাচ্ছে না, পাশাপাশি পর্ষদ বদল হয়ে যাচ্ছে, নতুন করে ঋণ দিচ্ছে না বললেই চলে। এছাড়া রাজনৈতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অনেক ফ্যাক্টর কাজ করছে এই ঋণ বা বিনিয়োগ না আসার পেছনে। এখন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা কি বলছেন দেখি। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে মূল্যস্ফীতি কমানো বা বেসরকারি খাতকে চাঙ্গা রাখা বাংলাদেশ ব্যাংকের অন্যতম দায়িত্ব, কিন্তু নিয়ন্ত্রক সংস্থাটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দিচ্ছেন। যে বাংলাদেশ ব্যাংক কিন্তু বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দিচ্ছেন তার পলিসি রেট বা নীতি সুধার বাড়ানোর মাধ্যমে। সেটা আমরা দেখব কিছুক্ষণ পরে। ব্যাংকের ঋণের সুদহারও কি বেড়ে যাচ্ছে 14 থেকে 15%। এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুদহার বেড়ে যাচ্ছে।
এছাড়া কী হচ্ছে যে এই বেসরকারি ব্যাঙ্কগুলো পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে তাদের ঋণের চাহিদা নেই, তো ব্যাঙ্কগুলো এখন ট্রেজারি খাতে বিনিয়োগ করে মুনাফা করার চেষ্টা করছে। এছাড়া অনেক ভোক্তা ও ক্ষুদ্র মাঝারি খাতেও ঋণে নজর বাড়িয়েছে। এবার আমরা দেখে আসা যাক যে এই সংকোচনমূলক মুদ্রানীতি যেটা কেন্দ্রীয় ব্যাংক গ্রহণ করে সেটা কি আসলে। এই সংকোচনমূলক মুদ্রানীতি হলেও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে অর্থনীতিতে অর্থের সরবরাহ কমিয়ে ঋণের সুদহার বাড়িয়ে উচ্চ মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা হয়। এর লক্ষ্য কী? এর লক্ষ্য হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা ও চাহিদা কমিয়ে মূল্য স্তর স্থিতিশীল রাখা। এখন সংকোচনশীল মুদ্রানীতির মূল দিকগুলো কী? সংকোচনশীল মুদ্রানীতির মূল দিকগুলো কী? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। বাজারে যখন আপনার পলিসি রেট বা নীতি সুদহার বাড়ানো হয় তখন স্বাভাবিকভাবে মানুষ ঋণ নিতে আগ্রহী হয় না। এতে কী হয়? বাজারে অর্থের প্রবাহ কমে যায়, আর বাজারে অর্থের প্রবাহ কমে গেলে যে কোনো পণ্যের দ্রব্যমূল্য কি সহনীয় পর্যায়ে থাকে। যখন মানুষের কাছে বেশি অর্থ থাকে তখন বাজারে একটি নিত্য ব্যবহার্য পণ্য বা নিত্য পণ্যের দাম কিন্তু অটোমেটিক কী হয়ে যায়? বেড়ে যায়। আচ্ছা, সুদহারে বৃদ্ধি। ব্যাংক ঋণের সুদহার বা পলিসি রেট বাড়িয়ে বিনিয়োগ ও খরচ কমানো হয়। বর্তমানে পলিসি রেট কিন্তু 10%। যে সুদহার হার বৃদ্ধি করার মাধ্যমে বিনিয়োগ ও খরচ কমানো হয়। বেসরকারি খাতে ঋণ নিয়ন্ত্রণ করা হয়। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ও প্রবাহের লক্ষ্যমাত্রা কমিয়ে আনা হয় এবং বিনিময় হারের স্থিতিশীলতা, টাকার মান ধরে রাখা যায় এবং রিজার্ভের উপরও চাপ কমানো যায়। এটাই হচ্ছে সংকোচনমূলক মুদ্রানীতি। এখন বাংলাদেশে এটার প্রয়োগটা কীভাবে হচ্ছে? যে বাংলাদেশ ব্যাংক উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিতভাবে বিশেষ করে 2023 সাল থেকে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে, যেখানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখে আসা যাক যে ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড, যেহেতু এটা আমরা পত্রিকায় পেয়েছি, এই জিনিসটা একটু দেখে আসা যাক। ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ডটা কি? ট্রেজারি বন্ড হচ্ছে একটু দীর্ঘমেয়াদী সরকারি ঋণপত্র যা নির্দিষ্ট সময় অন্তর 6 মাস বা বছরে সুদ প্রদান করে এবং মেয়াদ শেষে আসল ফেরত দেয়। ঠিক আছে, এই হচ্ছে ট্রেজারি বন্ড। এখন এই পার্থক্যের মূল বিষয়গুলো কী কী? ট্রেজারি বিল হচ্ছে স্বল্পমেয়াদী, আর ট্রেজারি বন্ড যেটা বিল সেটা স্বল্পমেয়াদী কম সময়ের জন্য, আর যেটা হচ্ছে বন্ড সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী 2 বছর থেকে 20 বছর বা তার বেশি সময়। এখন সুদ প্রদান করার ওয়েটা কী? কারণ ট্রেজারি বিল কী করে? যে কোনো নির্দিষ্ট সুদ দেয় না, এর অভিহিত মূল্যের চেয়ে কম দামে বিক্রি হয়। যে একটা ট্রেজারি বিলের মূল্য ধরেন 100 টাকা, কিন্তু সেটা আমার কাছে বিক্রি করলো 80 টাকায় এবং একটি নির্দিষ্ট টেনিউর শেষে যে আমাকে ও 100 টাকায় দিল, অর্থাৎ আমি 80 টাকা দিয়ে কিনলাম কিন্তু পরবর্তীতে আমি 100 টাকা দিয়ে বিক্রি করলাম। এই যে 20 টাকা, এই 20 টাকা হচ্ছে লাভ। এই পার্থক্যটাই হচ্ছে লাভ। এটা হচ্ছে ট্রেজারি বিল। আর ট্রেজারি বন্ড হচ্ছে নির্দিষ্ট হারে নিয়মিত সুদ প্রদান করে, যে একটা নির্দিষ্ট সময় একটু নির্দিষ্ট টেনিউর পর আমাকে সুদ প্রদান করে। বন্ড দীর্ঘমেয়াদী। আচ্ছা, মূল্য সংযোজন। ট্রেজারি বিল এটা ডিসকাউন্টেড ইনস্ট্রুমেন্ট আমরা দেখলাম। ট্রেজারি বন্ড নিয়মিত সুদ প্রদান করে। আচ্ছা, বিনিয়োগের উদ্দেশ্যটা কি? ট্রেজারি বিল স্বল্পমেয়াদী তহবিল সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়, আর ট্রেজারি বন্ডটা হচ্ছে দীর্ঘমেয়াদী। আচ্ছা, এবার চলে যাওয়া যাক নেক্সট গুরুত্বপূর্ণ নিউজে। এখানে আন্তর্জাতিকেও আমাদের গুরুত্বপূর্ণ কোনো কিছু নেই, কারণ জাস্ট এখানে কিউবাতে জ্বালানি সংকট চলছে এবং কিউবাতে জ্বালানি সংকট নিয়ে জরুরি ব্যবস্থাও নেওয়া হচ্ছে, যে মার্কেট নিষেধাজ্ঞার কারণে আরও খারাপ অবস্থা হয়ে গেছে জ্বালানি সংকট কিউবাতে। আচ্ছা, আবার নির্বাচন। থাইল্যান্ডে 7টা নির্বাচন হচ্ছে আজকে, আর জাপানেও আজকে আগামী নির্বাচন, অর্থাৎ আমাদের এশিয়াতে এখন নির্বাচনের মৌসুমই চলছে। আচ্ছা, আলোচনার মধ্যে এখন ইরানের তেল রপ্তানিতে আবার নিষেধাজ্ঞা। ওকে, যে ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাস্কাটে গত শুক্রবার, 2 দিনই হয়নি, 2 দিনই হয়নি, গত শুক্রবার ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলদের মধ্যে আলোচনা শেষ হওয়ার কিছুক্ষণ পর তেহরানের তেল রপ্তানির উপর নতুন করে আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে আমাদের ওয়াশিংটন। ওকে, আর আমরা ইতিমধ্যে জেনেছি যে ওমানের মাধ্যমে ইরান এবং আমেরিকার এই বৈঠকটি সম্পন্ন হয়েছে, যেটাকে শাটল ডিপ্লোমেসি বলা হচ্ছে, গত পত্রিকাতে দেখেছি। আচ্ছা, নেক্সট দেখা যাক যে যুদ্ধ থামাতে ইউক্রেন এবং রাশিয়াকে সময়সীমা বেঁধে দেবে যুক্তরাষ্ট্র। এখন 4 বছর ধরে কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধ চলছে।
এই রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর জন্য ট্রাম্প প্রশাসন অনেক পদক্ষেপ গ্রহণ করছে। তার মধ্যে এখানে একটি পদক্ষেপ হচ্ছে যে রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে $12 ট্রিলিয়ন বিশাল অর্থনৈতিক প্রস্তাব পেশ করেছে, যা রুশ দূত কিরিল দিমিত্রিয়েভের নাম অনুসারে দিমিত্রি প্যাকেজ হিসেবে পরিচিতি পেয়েছে। ওকে, এরপরে বিনোদন পাতাতে কিছু নেই, খেলাধুলা পাতাতে ওকে খেলাধুলা পাতাতে আমাদের স্যাড নিউজ রয়েছে। সেটা হচ্ছে যে সাব অনূর্ধ্ব-19 নারী ফুটবল দলে ভারত বিজয়ী হয়েছে, বাংলাদেশ রানার্স আপ হয়েছে। 4-0 গোলে ভারতের কাছে হেরে গিয়েছে আমাদের অনূর্ধ্ব-19 টুর্নামেন্টের নারী ফুটবল দল। আচ্ছা, আর একটি নিউজ, ওকে, যে টি-20 যে প্রথম আসর নেদারল্যান্ড ভার্সেস পাকিস্তান, এখানে পাকিস্তান জয়লাভ করেছে। আচ্ছা, এছাড়া শেষ পাতাতে ভোটের আগে সীমান্তের 30 পথে ঢুকেছে অবৈধ অস্ত্র। এটা কিন্তু আগামী নির্বাচন, আর 12 তারিখের নির্বাচনের জন্য সত্যিই খুব শঙ্কাজনক। আমাদের সবাইকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে এই সুরক্ষা প্রদানে সচেষ্ট থাকবেন। ওকে, এটা হচ্ছে আজকের প্রথম আলো। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। ধন্যবাদ।